কিছু নিলে এবার যাও। আমি সারা সংবাদে ঢুকতে দিই না, কেন ক্যামেরা ফ্যামেরা ছুঁড়ে ফেলে দিয়েছি কতবার। আমি তুমি আমাকে জানো না কেউ তোমরা। হ্যাঁ, আমি যে কীরকম ভয়রঙ্গ বাবা, আমি জঙ্গলের ভেতরে থাকি, কারো কাছে হাত পাতি না, মানুষকে মারা, মানুষকে বাঁচিয়েও দিই। প্রাচীন ইতিহাস বহন করছে গড়চণ্ডী ধাম। কাঁকসার গড় জঙ্গলের অভ্যন্তরে আনুমানিক 700-800 খ্রিস্টাব্দের কোনো এক সময় দুর্গাপূজা শুরু করেন রাজা সুরত ও সমাধি বৈশ্য। তারপর থেকেই নাকি বাংলা তথা ভূভারতে দুর্গাপূজার প্রচলন হয়। বসন্তকালে সূচনা হয় পুজোর। বলা হয় সুরত রাজার রাজধানী ছিল বীরভূম জেলার বোলপুরের সুপুর। একসময় রাজা সুরত রাজত্ব হারান, অপরদিকে সমাধি বৈশ্য সংসার ত্যাগ করেন। তারপর তারা নিরাপদে বসবাস করার জন্য সুপুর থেকে প্রায় 45 কিলোমিটার পশ্চিমে অজয় নদের দক্ষিণ প্রান্তে শাল, সেগুন, মহুয়ার গভীর জঙ্গলে মহর্ষি মেধস মুনির আশ্রমে আশ্রয় নেন। মেধস মুনি তখন আদেশ করেন রাজা সুরত ও সমাধি বৈশ্যকে মৃন্ময়ী দুর্গা প্রতিমা নির্মাণ করতে হবে। আদেশ অনুসারে তারা মায়ের মৃন্ময়ী মূর্তি তৈরি করে পূজা শুরু করেন। এরপরই নাকি রাজা সুরত রাজত্ব ফিরে পান এবং সমাধি বৈশ্য আত্মজ্ঞান লাভ করেন। মেধসাশ্রম চত্বরে রয়েছে এই তীর্থের ইতিহাসের বিবরণ। মন্দির ভেদ করে ওঠা বটবৃক্ষটিও অতি প্রাচীন। উল্লেখ্য, রাঢ়বাংলার মহাতীর্থ ভূমি নামেও পরিচিত গড়চণ্ডী ধাম। মেধসাশ্রমে বসবাসকারী বর্তমান যোগীরাজ ব্রহ্মানন্দ গিরি বলেন, মেধস মুনি প্রাচীন শালগাছের তলায় বসে মহাকালী, মহালক্ষ্মী, মহাসরস্বতী রূপের চণ্ডীমন্ত্র রচনা করেন। সেই চণ্ডীমন্ত্র শ্রবণ এবং দীর্ঘ তপস্যা করেন রাজা সুরত এবং সমাধি বৈশ্য। রাজা সুরত রাজ্য ফিরে পাওয়ার পর 3টি মন্দির নির্মাণ করেন, চারদিকে পাঁচিল দিয়ে ঘিরে দেন। এখনও রীতি মেনে পাঁচিলের চারপাশ পরিক্রমা হয় দুর্গাপূজার সময়। খুব সকালে দুর্গাপুর থেকে বাইকে চেপে আমি আর হরিশ্চন্দ্র রওনা দিয়েছিলাম গড় জঙ্গলের ভিতরে গড়চণ্ডী ধামের উদ্দেশ্যে। মেঘলা আকাশ আর মনোরম পরিবেশ সব মিলিয়ে দারুণ সুন্দর লাগছিল আজকের সফর। একটু বিরতি নিয়ে জঙ্গলের মধ্যে দুজনে কিছুটা সময় ঘোরাঘুরি করলাম। সবুজ আমার বরাবরই প্রিয়, তাই লোভ সামলাতে না পেরে প্রকৃতির মাঝে কিছু মুহূর্ত নিজেকে বিলিয়ে দিলাম। জঙ্গলের ভিতরে ঘুরতে ঘুরতে একসময় দেখতে পেলাম একটি বিরাট ময়ূর গাছের ডালে বসে আছে। আমাদের দেখেই উড়ে চলে গেল। চৈত্র মাসে আসন্ন দুর্গোৎসব উপলক্ষে গড়চণ্ডী ধামের মূল মন্দিরে প্রতিমা গড়ার কাজ চলছে জোর কদমে। চৈত্র সপ্তমী পূজা হবে, 3 দিনের পূজা হবে। আপনারা 15 দিন বাকি আছে পুজোটা। 15 দিনের মধ্যে আপনার এই ঠাকুর তৈরি হয়ে যাবে? হ্যাঁ। এত তাড়াতাড়ি? রাত দিন কাজ চলবে। আপনি একাই করছেন? একাই এই মূর্তি আপনি গড়ে ফেলবেন? হ্যাঁ, মায়ের সব মায়ের ইচ্ছায়। হ্যাঁ, মা করিয়ে লাই। আর ওই কেতগ্রাম থানার গান্দাস কান্দা থেকে কত রাস্তা পাইতাম, সব মাই টেনেছে। চারপাশে সবুজ বনানী ঘেরা গড়চণ্ডী ধাম। মনে হচ্ছিল অনন্তকাল এখানে সময় কাটাই। অদ্ভুত আধ্যাত্মিক পরিবেশ, অসাধারণ স্বর্গীয় অনুভূতি মনে বিস্তার লাভ করেছিল। আচ্ছা, এই যে মূর্তিগুলো দেখতে পাচ্ছি, এই মূর্তিগুলো কি আপনি বানিয়েছেন? না, এগুলো আমার ওই যেটা তার আমল থেকে সব যারা এসেছিল আগে, আমাদের সব নিজেদের মূর্তি তারা বানিয়েছে। এই মা আবার নামে নামে ওই মাটা উঠবে, সেটা আমার 21শে চৈত পূজা হবে। তাহলে মূর্তি পরিবর্তন হয় প্রতি বছর? পরিবর্তন হয়, ওটা আবার যখন নামবে তখন আশ্বিন মাসে এই মাটা আবার তৈরি হবে। অষ্টভুজা সিংহবাহিনী দেবী দুর্গার মন্দির। মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করার রাস্তাটি বেশ সংকীর্ণ। ভিতরে প্রবেশ করতে হয় মাথা নিচে নামিয়ে, শরীরকে সামনের দিকে ঝুঁকিয়ে। তুমি সব দিয়ে সব নিলে, প্রণাম ভগবান। তুমি সব দিয়ে সব নিলে, প্রণাম ভগবান। তোমার দেওয়া তোমার। মেধসাশ্রমের এক কোণে শ্রীকৃষ্ণ গোশালা কারুর চোখ এড়িয়ে যায় না।
যোগীরাজ ব্রহ্মানন্দগিরি নিজ হাতে গৌমাতাদের সেবা যত্ন করেন। এছাড়া কাছের গ্রাম থেকে কয়েকজন মহিলা আশ্রমের বিভিন্ন কাজে নিযুক্ত আছেন। তোমার নামটা? দুর্গা মাল। আচ্ছা, তুমি এখানেই থাকো? হ্যাঁ, গরু দেখাশোনা করি, খাবার দাবার দিই। কতগুলো গরু আছে? 50-60টা, আরো বেশি। মাসে কটা হলো গা? মাসে ছানা পোনা নিয়ে। আচ্ছা, মাসি এখানে কি করছো? গরুর খাবার রেডি করছো? তোমরা এখানেই কাজ করো? হ্যাঁ। এই গ্রামেই থাকো? কোন গ্রাম? তোমাদের নাম কি? আমাদের ওই দেউল পার্কে। নির্মীয়মান নতুন শিব মন্দির। শিবলিঙ্গটি মাটির নিচ থেকে উঠেছে। নতুন এই মন্দিরটি যে আশ্রমের শোভা বর্ধন করবে তা এক কথায় বলা যায়। দিন রাত এক করে নতুন এই শিব মন্দিরের কাজ চলছে। মন্দিরের গর্ভগৃহের উপরের অংশে নির্মীয়মান চোখ জোড়ানো কারুকাজ দেখতে দেখতে মহারাজ যোগীরাজ ব্রহ্মানন্দগিরি বাইরে থেকে আশ্রমে ফিরলেন। তাই ছুটে গেলাম তার বাসগৃহের দিকে কথা বলার অভিলাষে। সংস্কৃতিবান, শিক্ষিতবান, জ্ঞানীমান চ্যানেল আসছে, ওখানে ইতিহাস আমরা জানি। আমরা পুরাণ খুলে দেখি, পুরাণ পড়ি। একটু বলুন না, ইতিহাসটা কি আছে বলুন আপনার মতন। আপনি বলুন। এখানকার ইতিহাস আর পুরাণের কথাটি জড়িয়ে আছে। এই যে জায়গা, এটা হলো মেধা ঋষি আশ্রম। এখানে ওই যা কিছু ওই শ্যামা মা বলো আর এই দুর্গা মা বলো, কালী মা বলো, সব পরে হয়েছে। এখানে ছিল মেধা ঋষি। অজয় নয়, বোলপুর ছিল সুরত রাজার রাজধানী। দেবী ভাগবত পঞ্চম স্কন্ধ খুলে দেখবে ভালো করে। 3 যোজন ব্যবধানে মেধা ঋষি আশ্রম, মানে 29 কিলোমিটার ব্যবধানে বোলপুর থেকে, বোলপুর সুরতেশ্বর মন্দির থেকে এই মেধা আশ্রম 39 কিলোমিটার। একদম একজাক্ট। ওপারে সুগড় গ্রাম আছে, সুগড় হচ্ছে সুরতগড়। ওই এটা হলো সুরতগড় ছিল। তারপরে মেধা ঋষি চলে যাওয়ার পরে বিভিন্ন রাজারা এসে ওই রাজা সুরতে এই মন্দির বানিয়েছিল। আর মন্দির বানিয়ে গড় চারিদিকে পাঁচির দিয়ে ঘিরে দিয়েছিল। ওটা ওদের পাঁচির দিয়ে ঘেরা আছে। ওটা ঘরের বাইরে সামার উপাস্থান দেখবে, ঘরের পাঁচিরের বাইরে। আর এগুলো সব পাঁচিরের ভেতরে সুরক্ষা দিয়েছিল। এই জন্য এটা গড় জঙ্গল নাম, কাঁকসা দুর্গাপুর এটা গড় জঙ্গল নাম বলে, গড় বলে। রাজার কেলা চারিদিকে ঘেরা আছে। নদীর ধারে ওরা বেদি বানিয়ে ওরা দুর্গা পূজা করেছিল। সে পাথরে বেদি আজও আছে, দেখো গা। হ্যাঁ, আর ওখানে যেখানে ওই পাশে দেখো মেধা ঋষি চণ্ডী রচনা করেছিলেন, চণ্ডীর কথা শুনেছিলেন। সেই শাল গাছ আজও আছে, একটাই শাল গাছ আছে ওখানে। এই গড়চণ্ডী ধামে আপনার মা দুর্গার মূর্তি। দুর্গা পূজা নবরাত্রি 30শে মার্চ থেকে শুরু হচ্ছে। হ্যাঁ, এখানে মাটির প্রতিমা আছে। দুর্গা পূজায় লাখো লাখো লোক আসে, বাসন্তী পূজায় আসে। হ্যাঁ, তবে আমাদের এখানে হচ্ছে, রাস্তা হচ্ছে, ইলেকট্রিক এসেছে, পায়খানা বাথরুম নাই, এখানে অনেক সমস্যা আছে। এখন তো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, এখন একটা রাস্তাটা যেমন হচ্ছে উন্নত হচ্ছে ভাইজি। হ্যাঁ, রাস্তা হলে তো আরো আমার জঙ্গল নষ্ট হবে। আচ্ছা মহারাজ, আপনি আহার করেছেন? এখনো পর্যন্ত প্রায় 5টা বাজতে চললো। আমার আহারই হচ্ছে। তোমার এই যে আপনার আহার বোধহয় দিয়ে গেল এইখানে, না? কথা বলতে বলতে যোগীরাজ হঠাৎ ক্রোধান্বিত হয়ে পড়লেন। কেন বুঝলাম না। তবে একটু বাদেই তিনি আবার সুর নরম করে কথা বলতে লাগলেন আমাদের সাথে। না, বলছি যে আমি সারা সংবাদে ঢুকতে দিই না। কেন ক্যামেরা ছুঁড়ে ফেলে দিয়েছি কতবার। তুমি আমাকে জানো না কেউ তোমরা। হ্যাঁ, আমি যে কীরকম ভয়রঙ্গ বাবা। আমি জঙ্গলের ভেতরে থাকি, কারো কাছে হাত পাতি না। কি খায় 50-100টা গরু চলছে, 100টা গো মাতার সেবা আছে। এই মন্দিরে, প্রত্যেকটা মন্দিরে অখণ্ড প্রদীপ জ্বলছে, 3 তেল লাগে। তোমরা জানো? আপনার হাতেই তো গড়া এই অঞ্চল। সব শ্যামারও পাও করা, এটাও করা। ওখানেও কিছু ছিল না। ওখানেও প্রথম দুর্গাপূজা আমি করে এসেছি, তবে এখানে শুরু করেছি। এখানে মহামায়ার বহুত তপভূমি। এখানে অনেক কিছু মা ভগবতীর জান্তরূপে আছে। এখানে একটা অখণ্ড ধুনা জ্বলছে যুগ যুগ ধরে। আর মায়ের প্রদীপগুলো কখনো নিভে যায় না। আর এসব মন্দিরগুলো 8 হাত ভিড়, 4 হাত ভিড়। হ্যাঁ, তারপরে সব ভেঙে গিয়েছিলো, আমরা সংস্কার করে দিয়েছি। সব কিছু যেটা নিচেটা যেমন ছিল, ওর নিচেটা যেমন ছিল, আর কিছু সব ভেঙে গেছে, সেগুলো সংস্কার করতে সব করা। ওই শিবটা মাটির তলা থেকে উঠেছে, হাতে এসে পুজো করেছে। ওই শিবলিঙ্গ দেখো গা, সুরজ রাজা প্রতিষ্ঠিত বলে। হ্যাঁ, তাও ওই শিবলিঙ্গ মাটির তলায় ছিল। ঢিপ কাট থেকে ডোজার মেশিন দিয়ে বার হয়েছে। খুব সুন্দর শিব মন্দির তৈরি হচ্ছে তো, দেখলাম তৈরি হচ্ছে। মাই করছে সব। ওদিকে গোশালা আছে, দেখেছো? হ্যাঁ, গোশালা দেখেছি। কত বড় গোশালা। 60-70টি গরু আছে শুনলাম। হ্যাঁ, 60-70-এর উপরে গরু আছে। গোমাতার সেবা।
কোনো ব্যবসাদারি না, গৌ মাতাদিকে সেবা করি না আমরা, আশ্রম চালাই না, আর গরু বিক্রি করে আশ্রম চালাই না আমরা। আচ্ছা, আপনি তো এই স্থানে এসে প্রচুর কষ্ট করেছেন। তা করেছি, কষ্ট মানে তপস্যা করতে হয়, সেই কষ্টটা মানে কি, আজ কষ্টটা করেছি বলে হাজার হাজার লোক প্রতিপালন হচ্ছে। তুমি এসেছো, ওই ওই গ্রামের লোক সাইকেল স্টান্ড করে খাচ্ছে, এই সমারোহ পুজোরিগুলো তো শুধু কিছুই পেতো না, খালি হাতে যেতে পারি, পুজো করতে আসতো না, এখন এরাও পান্ডা পুরোহিত ব্রাহ্মণ সবাই পেট ভরে যাচ্ছে। হ্যাঁ, বাবাজি তপস্যার ফলে গরিব মানুষ, গ্রামের এই গ্রাম চারিপাশে আদিবাসীগুলো গ্রাম উপকৃত হয়েছে। হ্যাঁ, গ্রামের প্রচুর লোক কাজ করছে দেখলাম, মহিলারা করছে, খেতে পারছে, সব কিছু করতে পারছে। হ্যাঁ, আমার কিছু লাগে না, আমি না খেয়ে মরে যাই তখন ঠিক আছে। সে তো দেখতেই পাচ্ছি, 5টা বেজে গেল, আপনি এখনো আহার গ্রহণ করেন। হ্যাঁ, হাজার মানুষ, আমি তো নিজে যোগী, আমি ইন্টারন্যাশনাল, আমার দেখে যোগ দেখাতো তুমি তো, আমি যে কোনো সমাজে আমি, আমার কাছে বিদেশের আসে যোগ শিখতে, সেই জন্য সবাই আজ আপনাকে যোগীরাজ বলেন। হ্যাঁ, কারণ শুধু এমনি যোগীরাজ নয়, ওসব আমার অতটা প্রচার আমি জানি না। আমি যোগী মানুষ, আমি যোগ করি, আমি যোগ দেখাই না। হ্যাঁ, আমি দেখাবার জন্য যোগ করি না। তো মহারাজ, এই যে যোগ করার জন্য যোগ করি না, রামদেব বাবা নয় আমি। আচ্ছা, বলছি যোগ বলতে এই কি শ্বাস প্রশ্বাসের ক্রিয়া? শ্বাস প্রশ্বাস, প্রাণায়াম, উজ্জয়ন, মৌলি, ধরতি, ক্রিয়া সব আছে, প্রাণায়াম, আসন, মুদ্রা এসব আছে, বহুত কিছু আছে। ওসব তোমাদের দেখালে তোমরা আরও প্রচার করে দেবো। আচ্ছা মহারাজ, এই যে ইষ্টমন্ত্র জপ করতে করতে কি সাধক তার অভিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারে, ইষ্ট লাভ হয়? তুমি মনে মনে জপ করছো, তো মুখেও হরে কৃষ্ণ করছো, আর ভেতরে ভেতরে তুমি কুচিন্তা করছো, তো 1000 বছরে কিছু হবে না। 1000 বার আমি জানতো ভগবান, আমি প্র্যাকটিক্যালে করি, আমি বই পড়ে বাবাগিরি করি না। আমি নিজে গামছা পরে গৌমাতার সেবা করি, হ্যাঁ, রাস্তায় ঝাড়ু লাগাই, আবার ঘন্টাও বাজাই, পূজা করি, আবার মন্ত্র পাঠও করি। যখন করবো তো 4-5 ঘন্টা ধরে মন্ত্র পাঠও করতে পারি আমি। সে শুনি তো লাভ নাই, পণ্ডিত দেখিয়ে লাভ নাই। আমি কোথাও যাই না, আজ আপনার চক্করে পরে এক জায়গায় গেলাম, সেটা কোনোদিনই যাই না। হ্যাঁ, বাসন্তী পূজা, দুর্গা পূজা তো এই তো আছেই, এ তো হচ্ছেই, তো হবেই, কিন্তু বড় কাজ হচ্ছে মানুষ তৈরি করা। সবচেয়ে বড় বড় পয়সার কারণে তো স্কুল কলেজ করছে, আমার পয়সার কারণে কিছু আমার নাই, আমি আমার পয়সা লাগে না, আমি মানুষ তৈরি করি। এখানে ভগবানকে জাগাবার জন্য পুজো করি, ছেলেটাকে মানুষ তৈরি করার জন্য পড়াশোনা করাই। আমাদের জীবন আছে এখানে সোমাদা স্কুল, সোমাদা ইউনিভার্সিটি বানাবো, সোমাদা স্কুল, তার জন্য জায়গা যায়। আমরা অনেক জায়গা ফরেস্ট গভর্নমেন্টের ভেতরে কবজা করা হয়ে ঢুকে আছে, এগুলো সব বাইর করবো, বাইর করে আমি স্কুল করবো। আর স্কুল করবো জঙ্গলে, এই গরিব আদিবাসী ছেলে যত আছে জঙ্গলে, তাদেরকে একবারে আমি নিয়ে আসবো, একবারে লেখাপড়া শিখে তাদের ঘরে পাঠিয়ে দেবো, ঘরে পাঠাবো একবারে, এরকমভাবে আমাদের প্ল্যান আছে। তার মানে আদিবাসী যারা পিছিয়ে পড়া, যারা পিছিয়ে আছে, অনগ্রসীল, অন্যত, অসভ্য মানুষ, সেগুলো ধরে ধরে আনবো, তাদের ছেলে মেয়েগুলোকে ঘরে রাখবো এখানে, আর তাদেরকে পড়াশোনা করে, আর তাদেরকে এমন পড়াবো আমরা, এখানে গোশালা আছে, গোশালা কাজ করবে, মন্দিরে ঘন্টা বাজাবে, মন্দিরে পুজো করবে, মন্দিরে পাঠ করবে, আবার লেখাপড়া শিখবে, তারা হয়তো রাস্তাঘাট ঝাড়ু লাগাবে, হ্যাঁ, তারা সব কিছু করবে। এরকম তারা 12 বছর সেবা করবে, আর 12 বছর পরে তাদেরকে একটা করে বাপ টাইগার করে বাই করে দেবো। হ্যাঁ, জানতো শিক্ষা দেবো আমরা। হ্যাঁ, আমাদের অনেক আছে, এসব প্ল্যান আমাদের আছে। হ্যাঁ, তারপর দুর্গাপূজা, বাসন্তী পূজায় তো সমস্ত জঙ্গলমহলকে আমরা কাপড়, সবকে কাপড় দিই, হ্যাঁ, সবাইকে আমরা সেবা করাই, এগুলো আমরা করাই। এগুলো আমার জঙ্গলের, এটা তো আদিবাসীদের পুজো ছিল, প্রথমে আদিবাসী লোকরাই পুজো করতে হবে, সবার সাঁওতাল আমি গাছ, মানে যেখানে শাল গাছ সেখানে সাঁওতাল। আমি 3 বছর আগে এসেছিলাম, তখন যেরকম ছিল এখন দেখছি আরো অনেক উন্নত হয়েছে। হ্যাঁ, তপস্যা আছে বলে উন্নত হচ্ছে। হ্যাঁ, নাহলে তো উন্নত হবে কি করে, এর চেষ্টা আছে। তাই এই পূজাটা রাজা শুরুয়াত করার পরে পূজাটা সর্বত্রই পরিচালনা, তার আগে মেধামন্ডির কাছে সবরটাই করতো। সেই জন্য সবরচণ্ডী বলে, সবরলগ্না বলে, শালচণ্ডী বলে, বন দুর্গা বলে। আচ্ছা মহারাজ, বলছি এত সুন্দর একটা জায়গা, প্রকৃতির মাঝে গড়চণ্ডী ধাম, হ্যাঁ, প্রকৃতির তো মাঝে, জঙ্গলের মাঝে। ধরুন আজকে বাইরে থেকে যদি মানুষরা একটুখানি এই প্রকৃতির মাঝে 1-2 দিন কাটাতে চায়, হ্যাঁ, তাহলে কি আপনি তাদের জন্য কিছু থাকার ব্যবস্থা আছে? তাদের জন্য সে ভক্ত মতন, তারা যদি সত্যিকারী প্রেমী হয়, জঙ্গল প্রেমী হয়, সত্যিকারী যদি ঈশ্বর প্রেমী হয়, হ্যাঁ, সেই সব মানুষ অবশ্যই এখানে তপস্যা করবে, গবেষণা করতে ইচ্ছা করে, কেউ যোগ শিখতে ইচ্ছা করে, তাহলে সবাই থাকতে পারে।
কারণ মদ খাবার জন্য তো ঘর করি নেই। আপনি মন্ত্র দীক্ষা দেন? না, আমাদের একটা মায়ের মন্ত্র দেওয়া হয় যে মা শক্তি। এইদিকে সামনে। হ্যাঁ, যোগীরাজ আমাদের নৌলি ক্রিয়া করে দেখালেন। এটি প্রাচীন হঠযোগ অনুশীলন বলে জানি। দেখলে? হ্যাঁ, এটাকে কি বলে জানো? নৌলি উড্ডয়ন বলে, ধরতি বলে, ক্রিয়া বলে, সব যোগ। আমার যোগ করি, মানুষকে মারা, মানুষকে বাঁচিয়ে দিই, বুঝলি? বহুত কিছু ক্রিয়া আছে, তবে ওই ভ্রষ্টাচার নয়, সব দেবী ভক্তি, করুণা, নিষ্ঠা, ভাব থাকলে অনেক কিছু লাভ হয়। তোমার চেষ্টা থাকলে অনেক কিছু লাভ হয়। এখানে নাকি শুনেছি কিছু কিছু অলৌকিক ঘটনাও ঘটে। বহুত ঘটেছে, আজও ঘটছে, সব সময় ঘটছে। যে কোনো একটা ঘটনা বলুন না। আরে কি বলবো তোমাদের বেটা, তুমি যে এসেছো এটা করে অলৌকিক। তুমি যে এত করে সারা ফটো আমার এটা অলৌকিক যদি বলি তাহলে কি হলো? এরকম ঘটনা বহুত আছে, বহুত আছে। এখানে সরষের প্রদীপে তেল নয়, পরের দিনে দেখছি মন্দিরের দরজার মুখে তেল ভরা। হ্যাঁ, তেল কিনে এনে রেখে দিয়েছে। হ্যাঁ, অনেক কিছু ঘটনা আছে যেটা ভাষায় প্রকাশ করা যাবে না, এটা কী করে হয় এখানকার স্থানীয় মানুষগুলোও জানে। দর্শক বন্ধুরা, 21শে চৈত্র বাসন্তী দুর্গাপুজো। প্রতি বছরের ন্যায় এবছরও গড়চণ্ডী ধামে হতে চলেছে বিরাট আয়োজন। এই সময় প্রচুর মানুষ আসেন নতুন মৃন্ময়ী মাকে দর্শন করতে। এই ঘটনার সাক্ষী হতে পারেন আপনারাও।